Audio Jungle. নমস্কার দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই এসবি স্পোর্টস লাইভ ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজ আমরা এসে গেছি বেলসিং মহাকালের ক্রিকেটারদের কাছে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো এবার আমরা প্রথমেই একটু পরিচয়পত্র সেরে নেব। প্রথমেই দাদার নাম। আমি সুদীপ, অনুপম, কৌস্তব, শ্রীরায়ণ, প্রাক্তন কিপার, শোভন, অরিত্য, সৌভিক, সৌরভ, মিলন। তো সবাইকে স্বাগত জানাই আমাদের এসবি স্পোর্টস লাইভ ইউটিউব চ্যানেলে। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন থাকছে, তোমাদের এই মহাকাল মানে বেলসিং মহাকাল এই নামটার অর্থ কেন, মানে এই নামটা এসেছে কোথা থেকে? অ্যাকচুয়ালি সব ছেলেরাই আমাদের ইয়ং গ্রুপ, এখানে সব মহাকালের ভক্ত। যদিও আমি এই টিমে নতুন, তবে আগে এই টিমটা অনেক আগে তৈরি হয়েছিল এবং এরা সব মহাকালের ভক্ত, তাই এই টিমটার নাম বেলসিংহা মহাকাল। আচ্ছা, তোমাদের এই বেলসিংহা মহাকালের শুরু কবে থেকে, মানে প্রথম স্টার্ট হয়েছিল কবে থেকে? বলতে গেলে আমি এই দুটো সিজন খেলছি এই বেলসিংহা মহাকালে। তার আগে থেকে এই টিমটা তৈরি হয়েছিল, প্রায় 2020 সাল থেকে 19 সাল থেকে এই টিমটা চলছে। তো এই পরের প্রশ্নে যাব, এই সিজনে তোমরা এখনো পর্যন্ত কটা ট্রফি মোটামুটি জিতেছো? দেখো, ট্রফি বলতে গেলে ওরকম ভাবে তো কিছু গুণে ট্রফি যেটা হয় না, বা এখনো মেমোরি ঘেঁটে ঘেঁটে দেখতে হবে কত ট্রফি জিতেছি। অ্যাপ্রক্স 30টা প্লাস বা 30টা মাইনাস বা কম বেশি 30টা ট্রফি আমরা জিতেছি এই সিজনে। এখনো চলছে, যদিও এখনো শেষ হয়নি সিজন। তো 30টার বেশি আর কম বেশি বলতে পারছি না, বেশি কি কম, তবে কম বেশি ধরে রাখো। তোমাদের এই যে টিমটা বেলসিং মহাকাল টিমের ভবিষ্যৎ কি, মানে তোমরা কি চাইছো আগামী দিনে? কি এই টিমটাকে আরো এগিয়ে নিয়ে যাবে, নাকি পরবর্তীকালে এই টিমটাকে কোনো কিছু করার ইচ্ছা আছে? দেখো, কখনোই কোনো টিম চায় না টিমটাকে সহজে হারিয়ে দিতে। টিম সবসময় এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে, সেভাবেই টিমটা চলবে যতদিন চালানো যায়। সবাই তো নিজের ভবিষ্যৎ আছে, ক্রিকেটটা কারোর ভবিষ্যৎ নয়। এটা একটা ভালোবাসা মাঠের মধ্যে থেকে যতটা ভালোবাসা দেওয়া যায় ক্রিকেটের প্রতি, চেষ্টা করবো আগামী দিনে টিমটাকে আরো বড় করার এবং ভালো করে এগিয়ে নিয়ে যাওয়ার। আচ্ছা, তোমাদের এই যে টিমের বেলসিংহা মহাকাল, এই টিমের প্রত্যেকটা প্লেয়ার তোমরা কি সবাই একসাথেই প্র্যাকটিস করো? হ্যাঁ, যেহেতু একই গ্রামের ছেলে সবাই এবং একই মাঠে থেকে বড় হয়েছে সবাই, তাই একসঙ্গে প্র্যাকটিস করাটাই স্বাভাবিক। একই জায়গায় ছেলে সবাই বড় হয়েছে, তাই টিমটা একই জায়গা থেকে প্র্যাকটিস করা হয়, মানে সবাই একই জায়গায় আর কি। হ্যাঁ। আচ্ছা, বেলসিংহা মহাকালের একটা নিজস্ব টিম থাকা সত্ত্বেও আমরা বেলসিংহা মহাকালকে মানে একসাথে কেন দেখতে পাচ্ছি না প্রত্যেকটা প্লেয়ারকে? ধরো এখানে আরো টিম আছে, বেলসিং লাভার, বেলসিং রেড লেভেল, এইসব যে রেড রোজ। তো এই যে টিমগুলো আছে, তো বেলসিং জায়গা থেকে যেহেতু হচ্ছে খেলাটা, তো এখানে আমরা একসাথে কেন দেখতে পাচ্ছি না সবাইকে? একসঙ্গে বলতে গেলে, যেহেতু এই গ্রামটা খুব বড়, প্রত্যেকটা পাড়া আলাদা আলাদা এবং সেখান থেকে বিভিন্ন রকম টিম নিজেদের ব্যক্তিগতভাবে তারা টিম উঠে এসেছে এবং বেলসিংহা মহাকাল একটা ইয়ং স্টার বলতে গেলে। সবাই নিজেদের মতো, কেউ দেখো এখানে সবাই একই সমবয়সীর প্লেয়ার। এবার এই টিমটা আলাদা করে কেন ওরকম ভাবে কোনো মানে কিছু প্রশ্ন নেই বা কিছু কোশ্চেন অ্যান্সার দিতে পারবো না সত্যি কথাই। তবে এই টিমটা বেলসিংহা মহাকাল এবং এই টিমটা এইভাবেই খেলে, এই 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 টিমের প্লেয়ার এরকম ভাবেই খেলে, এই টিমেই খেলে। আচ্ছা, ধরো কোনো গ্রামীণ টুর্নামেন্ট হচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা কিভাবে মেনটেন করে যাও, মানে কোনো কি গ্রামীণ টুর্নামেন্ট খেলতে যাওয়া হয়? হ্যাঁ, ম্যাক্সিমাম জায়গায় ঘুরে দেখতে পারবে গ্রামীণ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিম বেলসিংহা মহাকাল। যেহেতু গ্রামের একই গ্রামের ছেলে সবাই, তাই গ্রামীণ টুর্নামেন্ট তো মানে প্রায়োরিটি আগে থাকে। আচ্ছা, তো এর পরের প্রশ্নে যাব, তোমাদের এই টিমে বেলসিংহা মহাকাল টিমে কতজন সদস্য আছে? সদস্য বলতে গেলে আমাদের বেলসিংহা মহাকাল টিমের সদস্য তো অনেক। অ্যাকচুয়ালি সদস্যটা এই টিমের সদস্য হিসাবে নয়, বেলসিংহা মহাকালের সদস্য। এটা টিমের যারা খেলবে তারাই শুধু সদস্য, এরকম না। এটা একটা ফ্যামিলি, এটা একটা পরিবার। এখানে সদস্য সংখ্যা প্রচুর। একদম, শুধু যারা খেলবে তারাই শুধু সদস্য, তারাই শুধু পরিবারের মধ্যে থাকবে সেরকম না। আমাদের অনেক সাপোর্টাররাও আছে এবং অনেক পাড়ার ছেলেরাও আছে, বন্ধু বান্ধবদের মতো সবাই যায় মাঠে, সবাই টিমের পরিবার, সবাই টিমের ফ্যান, সবাই টিমের সাপোর্ট করে সবাই। আচ্ছা, খুব ভালো প্রশ্নের উত্তর দিল দাদা। আচ্ছা, পরবর্তীকালে মানে ধরো সবার এজ গ্রুপ তো এক নয়, তো বিভিন্ন গ্রুপের এজ আছে, তো এরকম কি কোনো চিন্তা ভাবনা আছে যে নতুন কোনো প্লেয়ারকে ইনক্লুড করবে তোমাদের টিমে?
হ্যাঁ সে তো তার অবশ্যই। প্রতিভার দাম দিয়ে, এরকম কি কোনো ইচ্ছা আছে? হ্যাঁ সে তো অবশ্যই, ক্রিকেট তো প্রতিভার প্রদর্শন দেয় মাঠের মধ্যেই, তাই প্রতিভাকে তুলে আনার জন্যই তো বেলজিংহ্যাম মহাকাল সবসময় চেষ্টা করে। আমিও নতুন এই টিমে, আমিও রিসেন্ট যোগ করেছি, এই দু বছর খেলছি এই টিমে। তার আগে তো এরা সবাই খেলতো, ওরা প্রতি বছর নতুন নতুন প্লেয়ার আসে, একটা দুটো করে থাকেই। তো আশা করি আগামী দিন আরো প্রতিভা প্লেয়ার উঠে আসবে, জুনিয়র প্লেয়ার উঠে আসবে, এই টিমে খেলবে এবং তাদের পারফরমেন্স করবে। মানে নতুন নতুন প্লেয়ারদের চান্স দেওয়া হয় অবশ্যই মোটামুটি। স্বাভাবিক। আচ্ছা, তোমাদের এই বেলসিংহা মহাকাল, এই বেলসিংহা মহাকালের জুনিয়র প্লেয়ার কে এবং সিনিয়র প্লেয়ার কে? সিনিয়র প্লেয়ার আছে, অনুপমদা আছে, শুভদা আছে, আর জুনিয়র প্লেয়ার বলতে গুড্ডু আছে, আর সৌরভ আছে। আচ্ছা, এর পরের প্রশ্নে যাই। তোমরা এই যে নাইট টুর্নামেন্ট খেলতে যাও, এখন তো ধরো গ্রাউন্ড শট ক্রিকেটে মোটামুটি ডে তো চলেই, তার সাথে সাথে নাইট টুর্নামেন্টও এখন পাল্লা দিয়ে চলছে। তো এই যে নাইট টুর্নামেন্ট খেলতে যাও, তোমাদের বাড়ি থেকে কি সেই অর্থে সাপোর্ট পাও সবাই? বাড়ি থেকে সাপোর্ট কে কি পাই বলতে পারবো না, আমার তো বাড়ি থেকে একটু প্রবলেম হয়, বাবা বকাঝকা করে, বাবা মা একটু বকাঝকা করে। আচ্ছা দাদা, সবাই সবারই পরামর্শ চাই। খেলা নিয়ে আমার বাড়িতে কোনো কোনো প্রবলেম হয় না, ঠিক আছে? যখনই বলি তখনই হ্যাঁ বলে। আর কাজ করি তো তো কাজটা দেখে তারপর খেলতে যেতে বলে, মানে সব দিকটা মেনটেন করে আর কি মেনটেন চলতে করে হয়। তারপরে খেলতে যেতে বলে। আর এমনি এছাড়া কোনো প্রবলেম হয় না বাড়িতে। আচ্ছা, সব সময় কি অ্যাটেন্ড করতে পারো খেলাই? ধরো নাইট টুর্নামেন্ট, তোমার ওদিকে ডিউটি আছে, হ্যাঁ মোটামুটি প্রায় সব খেলাই যায়। মোটামুটি অ্যাটেন্ড করা হয়। বাড়ি থেকে কিছু বলে না, কিন্তু জানে সব বন্ধু বান্ধব বা একটা ধরো বেলসিংহা মহাকালের ছেলেরা সবাই সবার আছে, একসঙ্গে যায়, অতটা কোনো প্রবলেম হয় না। তবে জিতলে তো গিয়ে গিয়ে জিতলে আরো বেশি আনন্দ হয় একসাথে, যেহেতু বেলসিং মহাকাল সব একতা একসঙ্গে খেলে, এই কারণে কোনো প্রবলেম হয় না। বাড়ি থেকে জানে সব বন্ধুরা একসাথে আছে। বকাই করে একটু বাড়ি থেকে, কারণ বয়স তো হয়েছে, সবসময় খেলাধুলা না করে থাকলে তো হবে না, তো ওই জন্য বলে কাজের জন্য একটু বকাই করে। আচ্ছা, মানে খেলার বাইরে তো অনেক কিছু কাজ বাজ থাকতে পারে। আমার বকাবাই কোনো কারণ নেই, আমার ঘর থেকে কেউ কিছু বলে না, কিন্তু কাজের চাপের জন্য সব খেলায় অ্যাটেন্ড করতে পারি, এটাই হচ্ছে ব্যাপার। আর সব থেকে বড় কথা, বাইরে একটু সাপোর্ট থাকলে আর একটু এগিয়ে যাওয়া যায়, তাই না? সে তো বটে। আচ্ছা, এই ধরো তোমাদের বাড়িতে তো অনেক প্রবলেম ফেস করে যাচ্ছ, সবারই কম বেশি একটু আধটু প্রবলেম ফেস করতে হয়। ধরো নাইটে খেলতে গেলে, সেমিফাইনাল খেললে, সারা রাত কাটালে, তারপরে সেমিফাইনালে হেরে গেলে কোনোভাবে, তো সেক্ষেত্রে যখন বাড়ি আসা হয়, বাড়ির লোক কি বলে? মানে তাদের মন্তব্য কি হয় যে সারা রাত তো কাটালি, এরকম কিছু মন্তব্য কি আসে বাড়ির লোকের থেকে? না, মন্তব্য সেরকম কিছু বলতে, মন্তব্য তো থাকেই যে সারা রাত খেলে কি হলো, এরকম একটা ব্যাপার। তো সব থেকে কষ্টদায়ক বিষয় হচ্ছে ক্রিকেট যারা খেলে তাদের কাছে এই কষ্টটা সব থেকে বেশি কষ্ট, যে সারা রাত খেলে সকালবেলা হেরে বাড়ি ফেরা হবে, এর থেকে বড় কষ্ট আর কিছু হয় না। তো ফ্যামিলি তো অবশ্যই একটু কি বলে যে হেরে গেলি, এটা যে বিষয় থাকে এটা হয়। কার কি হয় সেটা তো বলতে পারবো না, আমার ক্ষেত্রে এটা হয়। আচ্ছা, তো এর পরের প্রশ্নে যাব আমরা। এর পরের প্রশ্নটা হচ্ছে, তোমরা একদিনে কটা টুর্নামেন্টে অ্যাটেন্ড করেছো সর্বোচ্চ বলো? বলতে গেলে মনে আছে আগের সিজনে হোলির দিন আমরা একদিনে 3টে টুর্নামেন্ট অ্যাটেন্ড করেছিলাম। না সরি, হোলির আগের দিন আমরা একদিনে 4টে টুর্নামেন্ট অ্যাটেন্ড করেছিলাম। 4টের মধ্যে আমরা একটা খেলা যেতে পারিনি, একটা রাউন্ড খেলে আমরা সেকেন্ড রাউন্ড পৌঁছতে পারিনি, কিন্তু বাকি 3টে আমরা রেজাল্ট করেছিলাম এবং 4টে খেলাতে আমরা রেজাল্ট করেছিলাম, সেখানেও জিতেছিলাম কিন্তু যেতে পারিনি কোনো কারণে। আমরা মল্লিকপুর একটা খেলা খেলেছিলাম, হরিণডাঙ্গা আর বর্দা, এই 3টে খেলায় আমরা রেজাল্ট করেছিলাম। তো সব থেকে স্মরণীয় দিন বেলজিয়াম মহাকালের কাছে এই দিনটা হয়ে থাকে। আচ্ছা ধরো, এই ফার্স্ট রাউন্ড হয়তো অনেক সময় এর আগে ওর পরে, এখানে টুর্নামেন্টে আগে হচ্ছে, ওখানে টুর্নামেন্টে পরে হচ্ছে, ফার্স্ট রাউন্ডটা অ্যাটেন্ড করা সম্ভব। এবার ধরো এমন একটা সিচুয়েশন এলো, ধরো সব জায়গাতেই মোটামুটি এই 4টে জায়গায় যে গেছো তোমরা, মোটামুটি চূড়ান্ত পর্বে গিয়ে পৌঁছেছো, তো সেক্ষেত্রে কি তোমাদের এক্সট্রা কোনো প্লেয়ার্স থাকে যারা ওই টুর্নামেন্টে অ্যাটেন্ড করতে পারে এরকম? হ্যাঁ, এক্সট্রা প্লেয়ার তো অবশ্যই ছিল, কিন্তু কাউকে কাজে লাগেনি, কারণ আমরাই পৌঁছে গিয়েছিলাম। মানে খেলার টাইমিং গুলো এমন ছিল আমরা ঠিকঠাক ম্যানেজ করে নিয়েছিলাম, খুব একটা দূরে না, তো আমরা ম্যানেজ করে নিয়েছিলাম। আচ্ছা। একটা খেলা ডে ছিল, ওই মল্লিকপুরের খেলাটা ওরা নাইটে ফাইনাল হয়েছিল, আর বাকি খেলাগুলো নাইট ছিল বলে অসুবিধা খুব একটা হয়নি। মানে মোটামুটি সবকিছু মেনটেন করে Maintain নেওয়া করে নিয়ে গেছিল। গিয়েছিল। আচ্ছা, এবারের কোশ্চেনটা আমি কৌস্তবদার থেকে জানবো। একটা টিমের, এই যে তোমাদের টিমটা বেলসিংহ মহাকাল, এর তো অনেক সাফল্য আছে, তো একটা টিমের ধারাবাহিক ভাবে ভালো খেলার জন্য কি মানে ট্রিক্স ইউজ করো? ট্রিক্স বলতে, টিমে যদি 9জনই 100% দেয় তো সেই টিমটাকে জেতানো খুবই সহজ।
এবার একজন যেন ভুলভ্রান্তি থাকে সেইটার জন্য আমরা হারি। যদি 100 দেয় নজনই, তাহলে যেত তো অবশ্যই। মানে মোটামুটি টিম গেমের ওপরেই হুম। একদম। একজনের বসে তো কোনোদিন টিম যেতে যায় না, নজনই 100% দিলে তখনই টিমটা যেতে। তোমাদের টিমের এন্ট্রিরা কে করে, মানে প্যাকার দিয়ে করা হয় নাকি নিজেরাই করা হয়? এই কোশ্চেনটা আমি সৌভিকদাকে জিজ্ঞাসা করবো। এমন পার্সোনাল কোনো স্পন্সর নেই, ঠিক আছে। আর ফোন খেলা, কোথাও খেলা চললে কেউ ফোন করলে তো আমরা আমরা যাই, বা আমরা খবর পেলে তাদেরকে খবর দেওয়া হয়, সে যদি নেয় তো আমরা টিমটা নিয়ে যাই। আর যদি না একান্ত যদি না কেউ নেই তখন তো অন্য টিমে যাই আমরা, ঠিক আছে। আর পার্সোনালভাবে কোনো প্যাকার নেই আমার। আচ্ছা আচ্ছা, ধরো তোমরা তো বিভিন্ন টুর্নামেন্টে যাও, বিভিন্ন জায়গায় গেছো, তো সেক্ষেত্রে তোমাদের বিভিন্ন প্রতিপক্ষের সম্মুখীন হতে হয়। তোমাদের এখনো পর্যন্ত এমন কোনো প্রতিপক্ষকে, মানে যাকে দেখলে তোমাদের মনে হয় যে এই টিমটা লড়াই করতে পারে বা এই টিমটা একটা তুল্যমূল্য হাড্ডাহাড্ডি লড়াই দেবে, এরকম তোমরা কোন টিমকে দেখো? মানে যে টিমের সঙ্গে হয়তো তোমরা মুখোমুখি হলে মনে করো এটা ডার্বির মতো খেলাটা হবে, তোমরা কোন টিমকে মনে করো? তেমন কোনো টিম নেই, ঠিক আছে। এখন সবাই খেলতে শিখে গেছে, সবাই ভালো টিম, ঠিক আছে। তো খুব একটা প্রবলেম হয় একটু, বজবজ ছেলেদের যখন একটু খেলতে একটু প্রবলেম হয়। এছাড়া তেমন কোনো টিম নেই যে দেখলে মনে হয় যে আমরা হেরে যাব বা হারিয়ে দেবে, এরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে। আর তাদের সঙ্গে খেলা করো, আমাদের ছেলেরা সবসময় 100% খেলে আর ম্যাচটা জেতারই চেষ্টা করে। অরিত্রদাকে জিজ্ঞাসা করবো, তোমাদের টিমের মধ্যে ধরো বিভিন্ন রকমের লোক থাকে, একটা টিমের মধ্যে সব রকমই মানুষের দরকার আছে এন্টারটেইন করার জন্য, কিছু কিছু মানুষ তো পারফরমেন্স করবেই, এটা তো স্বাভাবিক। তো তোমাদের টিমের মধ্যে সব থেকে ভালো ড্যান্স কে করে? মানে একটা টুর্নামেন্ট জেতার পর কিভাবে মানে সেলিব্রেট হয়? এই কথাটা বলতে গেলে সব থেকে ভালো গুড্ডু খুব মানে আনন্দ করতে ভালোবাসে বা আমাদেরকে আনন্দ দিতেও ভালোবাসে। তাই গুড্ডু ইয়ার্কি ঠাট্টা করে, ও বাচ্চা তো, তা ওকে নিয়ে সবাইকে আমরাও ইয়ার্কি করি, ঠিক আছে। তারপরে সৌরভ দা আছে আমাদের, আর এ তো একদম পুরো মজা দিয়ে দেয়, রাতে খেলতে গেলে কোনো অসুবিধা হয় না আমাদের। এবার আমরা শোভন দার থেকে জিজ্ঞাসা করব, তোমরা তো বিভিন্ন প্রতিপক্ষের সম্মুখীন হও, কোনো কোনো ক্ষেত্রে এরকমও হয়েছে যে খুব তুল্যমূল্য লড়াই চলছে, তো সেক্ষেত্রে প্রতিপক্ষকে চাপে রাখার জন্য কোনো রকম কি স্লেজিং করা হয়? ওরকম কোনো ব্যাপার না, স্লেজিং বলতে এই সবাই একটু জোশে এলাম, ঠিক আছে, এসে হ্যাঁ এসে একটু হাততালি ব্যাটসম্যানের সামনে, এই টুকটাক এরকমই, একটু ওয়েট করা, এরকম একটা ব্যাপার, স্লেজিং কিছু হয় না। আচ্ছা, মানে ধরো কোনো জায়গায় আম্পায়ারকে একটু চেপে ধরার মতো একটা পরিস্থিতি, যে হয়তো এই ডিসিশনটা আমাদের 50-50 আছে, এই ডিসিশনটা আমরা পেতে পারি, এরকম কি কোনো সিচুয়েশন হয়েছে? হ্যাঁ ওরকম তো হয়, ওটা ওটা তো খেলার মধ্যে হয়, একটা ডিসিশন একটু চাপের মধ্যে যদি একটু ভুলভাল হয়ে যায়, এটাই ব্যাপার। আচ্ছা, এবার আমি অনুপম দাকে জিজ্ঞাসা করব, এই যে প্লাস্টিক ক্রিকেট, গ্রাউন্ড ক্রিকেট টুর্নামেন্ট, এ তো মানে অনেক জায়গায় বড় বড় টুর্নামেন্ট হয়, তো এমন কোন টুর্নামেন্ট আছে যেখানে তোমরা এখনো পর্যন্ত যাওনি, আর সেখানে তোমাদের যাওয়াটা একটা মানে সৌভাগ্যের মতো, যে আমরা ওখানে যাবো এরকম একটা চিন্তা ভাবনা আছে, এরকম কোন টুর্নামেন্ট তোমরা খেলতে চাও? ধরো সেটা ড্রিম টুর্নামেন্ট ভাবো। মোটামুটি সব টুর্নামেন্টে আমরা খেলেছি কাছাকাছি, এবছর কুণাল সিটিও খেললাম। আর এই টিম নিয়ে আশা করি মানে 25 রানে রেজাল্ট করা খুবই একটু টাফ। 25 রান হলে যে কোনো টিমকে আমরা হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখি, কিন্তু 25 রান একটু টাফ। ছেলেরা প্র্যাকটিস যদি করে 25 রানে যে কোনো টিমকে হারানোর ক্ষমতা আমাদের টিম রাখে। এবার আশা করি সামনের বছর দেখা যাক, বড় বড় অনেক টুর্নামেন্টই আছে, আমাদের প্যাকার যদি বলে সেটা খেলায় যাওয়ার অংশগ্রহণ করার কথা, অবশ্যই আমরা যাবো। আচ্ছা, কোন টুর্নামেন্ট এমন আছে যেটাকে তোমরা যেতে চাও আর কি, ভালো লাগে ওই টুর্নামেন্টটাকে ভিডিওতে বা রিলস এর মাধ্যমে দেখো? কুণাল স্মৃতি ট্রফি তো এক নম্বরে থাকবে, তারপর আমার আছে তোমার ভিসিএস, বা আমরা এটাও খেলেছি তোমার মশাটা আমরা খেলেছি, মোটামুটি ভালো রেজাল্ট করেছি, সেমিফাইনাল 2 বছর হেরেছি, ভালো রেজাল্টই করেছি আমরা। আমার ভিসিএসটাই যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, পরের প্রশ্নে যাব,
আমরা এবার কোশ্চেনটা সিনয়নদাকে জিজ্ঞাসা করব। তোমরা বিভিন্ন জায়গায় তো চ্যাম্পিয়ন হও, রানার্স আপ হও, তো এই যে প্রাইজ মানিটা পাও, এই প্রাইজ মানিটা কি করা হয়? প্রাইস মানিটা যেখানে ছেলেও বেশি থাকে, মানে আমরা যখন সবাই, যে সুদীপদা যে বললো যে আমরা অনেকজন সদস্য, যেখানে প্রায় প্রত্যেক সদস্যই যায়, সেখানে আমরা ওটা ভাগ করি না, নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করি না, ওটা একটা ফিস্ট টাইপের কিছু হয়ে যায়, সবাই সেখানে এনজয় করতে পারে। আচ্ছা, মানে প্যাকার ছাড়া যদি যাও কোনো টুর্নামেন্টে, হ্যাঁ। সেইগুলো তোমরা মোটামুটি সবার মধ্যে আর কি একটু এনজয়মেন্ট টাইপের ফিস্ট হয়ে যায় আর কি, হ্যাঁ, তাই তো? যেহেতু আমরা সবাই এক জায়গায় থাকি, একই জায়গার ছেলে, তাই আমরা এটা এখানের মধ্যেই ফিস্ট ফিস্ট করি না। আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি মেটার ব্যাপার হচ্ছে এটা আমরা অ্যাকচুয়ালি টাকার জন্য কেউ খেলে না, আমরা এখানে এটা খেলে ভালো লাগে, সব ছেলেরা বন্ধু বান্ধবরা যায় একসঙ্গে, এসে ফিস্ট টিস্ট হলো। আমার ছেলে সত্যি বলতে ফিস্ট করতে খুব ভালোবাসে, এটা পরিষ্কার, সপ্তাহে যদি 2টো করে ফিস্ট হয় ছেলে খুব খুশি, টাকা দিতে হবে না, আচ্ছা ফিস্ট করতে খুব ভালোবাসে। আচ্ছা, ধরো তোমরা মোটামুটি যখন প্যাকার ধরে যাও, তখন সেই প্রাইজ মানিটা কি করা হয়? ধরো সব সময় তো নিজেদের এন্ট্রিতে যাওয়া হয় না, কোনো সময় প্যাকার ধরে যাচ্ছ, সেই সেই সময় কি করো টাকাটা? ধরো কোনো টুর্নামেন্টের বড় টপিক টাকা হলো, বড় ক্যাশ হলো, তখন যদি প্যাকার বলে যে আমাদের এন্ট্রিটা ফেরত দিতে হবে, প্যাকার যদি জোর করে, আমরা এন্ট্রিটা হয়তো ফেরত দিই, টপিটা দিই, বাকি টাকা আমরা নিজেদের মধ্যে ভাগ করে নিই। এবং যারা যদি আমাদের এক্সট্রা যারা সদস্য থাকে, তাহলে একটা ফিস্টের জন্য একটা, ওই যে বললো ফিস্টের জন্য একটা ডিপোজিট থাকে, সেই ফিস্টের জন্য কিছু টাকা ডিপোজিট করে রাখা হয়। পরের প্রশ্নে যাব। তোমাদের এই যে বেলসিংহা মহাকাল, এই বেলসিংহা মহাকালের তোমাদের চোখে এমন কোন ব্যাটসম্যানের নাম বলো, মানে তাকে তোমরা নির্দ্বিধায় বিশ্বাস করতে পারো, এমন কোন টাফ সিচুয়েশন আছে যেখান থেকে সে ম্যাচ বার করে দিতে পারে, মানে তোমাদের টিমে সে লিড করে ব্যাটিং এর দিক থেকে, সেটা বলো। দাদা বলো। বলতে গেলে বেলসিংহা মহাকালের প্রত্যেকটা ব্যাটসম্যানই যথেষ্ট ভালো, কিন্তু আমার চোখে সেরা প্লেয়ার হচ্ছে মিলন। কারণ আমি দেখেছি মিলন যে কোনো টুর্নামেন্টে টাফ সিচুয়েশনে যে কোনো পজিশন থেকে ওর টিম ফিনিশ করতে পারে। আর আশা করি ফলতাটু বজবজ 25 গ্রামের সেরা ব্যাটসম্যান মিলন, কারণ ও স্ট্রাইকে থাকে মানে যে কোনো বোলার থাকুক তার বুকে একটু হলেও ভয় থাকে যে আমার ওভারটা খারাপ হয়ে যায়। তো আমার নির্দিষ্ট ভরসা থাকে মিলন, আমার কেন আমার টিমের প্রত্যেকটা প্লেয়ারের নির্দিষ্ট ভরসা থাকে মিলন। মানে 100% তোমরা ভরসা করতে পারো যে ম্যাচটা বার করে নেবে মিলন। তো আমি এবার মিলনদাকেই জিজ্ঞাসা করব যে এমন কোন ধরো সিচুয়েশন তো নিশ্চয়ই হয়েছে, সবসময় তো জেতা সম্ভব নয়, সবার প্রত্যাশার দাম দেওয়া সম্ভব নয়, তো সেক্ষেত্রে যখন কোনো ম্যাচ তুমি ফিনিশ করতে পারলে না, তোমার তখন কিরকম মানে অনুভূতি হয় সেটা যদি বলো। হ্যাঁ, এরকম সিচুয়েশন তো এসেছিল। একটা খেলায় ম্যাচ ড্র হয়ে গিয়েছিল, সুপার ওভারে গিয়েছিল খেলা। সুপার ওভারে আমাদের অপোনেন্ট টিম আগে ব্যাট করে 4 রান করেছিল, 5 টার্গেট দিয়েছিল। তো সেটা আমি মানে ওপেন ব্যাট করে আমি নেমে পড়তে পারিনি, সেই রানটা মানে ডট খেয়ে যায় আর কি। তো সেদিন খুব খারাপ লেগেছিল। সবাই আমার উপর এত ভরসা করে ভেবেছিল ম্যাচটা তো জিতিয়ে দেবো, রানটা খুব একটা বেশি ছিল না, এত খারাপ লেগেছিল। সেদিন রাতে একটা খেলা ছিল আমাদের, সেই খেলাটা খেলতেও যায়নি, বাড়ি চলে এসেছিলাম। আর এরা খেলতে গেছিল, সেগুলো জিতেও ছিল। তো যেগুলো না খেলতে পারে সেগুলোই সত্যি খুব খারাপ লাগে। সত্যি কথা বলতে এত যে এই প্রত্যাশা, এইটার চাপটাও একটা ব্যাপার, তো সেক্ষেত্রে খারাপ লাগাটা স্বাভাবিক। আর ওই দিনটা হয়তো বলতে গেলে যে বলে না যে এ ব্যাড ডে ইন এ অফিস, সেটাই হয়তো হয়েছিল, সব দিন যেটা সম্ভব নয়। তো এবার আমি জিজ্ঞাসা করব যে এই যে বেলসিংহা মহাকালে তোমরা কাকে বেস্ট এখনো পর্যন্ত বেস্ট বোলার হিসাবে দেখো, মানে কোন সিচুয়েশন সে হ্যান্ডেল করে নিতে পারবে, স্নায়ুর লড়াইয়ে সে এগিয়ে থাকবে, মোটামুটি সব সিচুয়েশনের জন্য তৈরি, এমন কাকে দেখো? সৌভিকদা বলো। সৌভিকদা বলো। টিমের বোলার তো দুটো আছে, কৌস্তব আছে, সুদীপ আছে, শোভন আছে। তো সবচেয়ে বেশি ভরসা করি কৌস্তবকেই ভরসা করি, যেহেতু কন্টিনিউয়াস ভালো বল করছে। হয়তো সিজনটা খারাপ মানে এই সিজনটা তো খারাপ যাচ্ছে, সবার তো পারফরমেন্স ভালো থাকে না, বাট কোনো খেলার আগে কৌস্তবের একটু বেশি থাকে, আমাদের ভরসা থাকে যে না কৌস্তব ওভারটা করে দেবে। আর এমনিতেও সুদীপ তো আছে, তো ওকেও ভরসা করি আমরা যে না ও ওভারটা ডট করে দেবে। এমন কোনো পার্সোনাল বোলার নেই, ঠিক আছে, আমাদের টিমে যে কোনো বোলার আছে বা যে কোনো খেলা আছে, সবাইকে আমার সবার উপর ভরসা করি আর 100% দেওয়ার চেষ্টা করে সবাই।
মানে বলতে গেলে সিচুয়েশন বুঝে বল হাতে তুলে দেওয়া হয়, মাঠের কন্ডিশন হতে পারে, সামনের ব্যাটসম্যান হতে পারে। ওকে, তো পরের প্রশ্নে যাব। আমরা মোটামুটি সবাই কম বেশি জানি যে তোমরা একটা গ্রামীণ টুর্নামেন্ট চালাও, তো সেক্ষেত্রে গ্রামীণই কেন? মানে ওপেন টুর্নামেন্ট তো চালাতে পারতে, হঠাৎ গ্রামীণ টুর্নামেন্ট করার পেছনের কারণ কি? এটা অনুপম দার থেকে জিজ্ঞাসা করি। আগে বছর একটা ঘটনা ঘটেছিল, আমরা ওপেনিং টুর্নামেন্ট করেছিলাম দুদিনের। সব টিম শনিবার আসবে বলছে, কেউ বলছে রবিবার আসবো, ওরকম ভাবে তো হয় না। 8টা করে টিম দুদিন আসলে খেলাটা ভালো হয়। এবার দেখা গেল যে প্রথম দিনকে 4টে টিম এলো, টোটাল 2টো খেলা হলো, আর পরের রাউন্ডে একটা টিম এলো না, টোটাল ঘরেই থেকে গেল। সেই নিয়ে একটু ঝামেলার মতো সৃষ্টি হয়েছিল। পরদিনকে খেলা হয়েছেও ঠিকই, কিন্তু আমরা ভাবলাম যে কেন আমরা গ্যাঞ্জামে যাবো, আমরা এত বড় টুর্নামেন্ট চালাবো কেন মানে গন্ডগোলে যাবো। সে তো আমরা দেখলাম এখন হচ্ছে গ্রামীণ খেলার চলটা খুব এসছে, গ্রামীণ ভালো হচ্ছে, প্লেয়ার উঠছে। মানে আমরা যেহেতু আমরা গ্রামীণও খেলি ওপেনও খেলি একই টিম নিয়ে, সেটা কেউ খেলে না, কিন্তু গ্রামীণ অনেক টিম শুধু গ্রামীণই খেলে। সেখানে দেখছিলাম, ওই জন্যই আমরা ভাবলাম যে গ্রামীণটাই করলে কোনো গ্যাঞ্জামের সম্ভাবনা নেই, লটারি করবো, যার সঙ্গে যার পড়বে খেলবে, সময় আসবে। এবার ওই জন্য গ্রামীণ করেছিলাম আর আন্ডার 20টা করেছিলাম। কোনো গ্যাঞ্জাম নেই, কোনো কোনো খেলার প্রতি কোনো গন্ডগোলই নেই। আমরা খেলা শেষ করেছিলাম ঠিক ওই 12টা-1টার মধ্যে খেলা শেষ করে দিয়েছিলাম রাত। তো দাদা ব্যাখ্যা করলো গ্রামীণ টুর্নামেন্ট করানোর পিছনে কারণ। তো এবার পরের প্রশ্নে যাব, দাদার থেকেই জেনে নেব যে এখন তো আমরা কম বেশি দেখি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন শর্ট ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, তো সেক্ষেত্রে প্রত্যেকটা কমিটির উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? কমিটির উদ্দেশ্যে একটা কথাই বলবো, যাতে খেলাটা রাত 12টা কি 1টার মধ্যে খেলাটা যেন শেষ হয়ে যায়। যে যা কাজ থাকে, সকালে কাজে যাবে বা কেউ পড়াশোনা থাকে সকালে পড়াশোনা করতে যাবে, সেহেতু রাত 12টার মধ্যে খেলাটা শেষ হয়ে গেলে কি অন্তত 4-5 ঘন্টা ঘুমিয়ে তারপর যে যা কাজে বা পড়াশোনা করতে যেতে পারে। এতে ফ্যামিলিও সবকিছু মানে ভালো থাকবে, আর সে নিজেও শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সবকিছুই ভালো থাকবে। মানে বলতে গেলে সবকিছু সামঞ্জস্য রেখে চলা যাবে। আচ্ছা, এবার পরের প্রশ্নে যাব। এটা আমি সৌভিক দার থেকে পার্সোনালি জেনে নেব যে আমরা সবাই মোটামুটি কম বেশি জানি যে বেলসিংহা মহাকালের এখন বর্তমানে উইকেট কিপার ব্যাটসম্যান সৌভিক দা। তো সেক্ষেত্রে সৌভিক দার এবিলিটি তো আমরা সবাই কম বেশি মাঠে দেখে থাকি। তো এখন সৌভিক দার থেকেই জেনে নেব যে তুমি এত ইন্সপিরেশন কার থেকে পাও, মানে কোথা থেকে আসে প্লাস্টিক ক্রিকেট জগতে যে তুমি এইভাবে সেভ দাও? প্লাস্টিক ক্রিকেটের কিপার হিসাবে আমি সবচেয়ে বেশি মানে যাকে মানে আইডল ভাবি, টুকলাদাকে দেখতে খুব ভালো লাগে। টুকলাদার কিপিং প্লাস ব্যাটিং, আর কি বলবো, ওনার থেকে দেখে দেখে শেখা, ঠিক আছে, মানে কিরকম ভাবে কি করতে হয়, ঠিক আছে, এছাড়া এইরকম। তো সৌভিক দা, তুমি ইন্টারন্যাশনালে কাকে আইডল মনে করো? বিরাট কোহলি। বিরাট কোহলি। আর অ্যাজ এ উইকেট কিপার যদি আমরা বলি, তুমি উইকেট কিপিং কাকে দেখে আর কি ইন্সপায়ার্ড হও? এমএসডি। আচ্ছা, মোটামুটি সবাই এমএসডি ভক্ত দেখতে পাচ্ছি। চলে যাচ্ছি পরের প্রশ্নয়। আচ্ছা, এই যে বেলসিং মহাকাল টিমটা প্রথম তৈরি কিভাবে, আর এই টিমটা তৈরির পেছনে আসল কারিগর কে, এটা যদি সবার সামনে তুলে ধরা হয়, মিলন দা এটা বলো। বেসিক মহাকাল বলতে তৈরি করার পিছনে হাত আছে অনুপম দা, শুভদা। এরা দুজনই প্রথম থেকে মানে এই টিমটাকে তৈরি করেছিল। প্রথমে ছোট ছিল, সব ছোট, আমরা সব মানে অনেক কম বয়সে, তখন 2019 সাল হবে মনে হয়, তখন প্রথম খেলতে যাওয়া হয়। একটা গ্রামীণ খেল তৈরি করেছিলাম অনন্তরামপুরে, সেখান থেকেই প্রথম এই টিমটা শুরু। তো আস্তে আস্তে এরকম খেলতে খেলতে বড় টুর্নামেন্ট যেতে যেতে সেটিং হয়ে গেছে সব আস্তে। তো তুমি এই যে শুভদা আর অনুপম দার সম্পর্কে তুমি যদি কিছু বলো। শুভদা নন্দ সম্পর্কে বলার মতো কিছু নেই, ওরা আমার থেকে অনেক সিনিয়র প্লেয়ার, অনেকদিন আগে থেকে খেলছে। যা কিছু দেখা মানে শেখা ওদের দেখেই শেখা। তো ওদের দেখে আমার মানে ইন্সপিরেশন পাই আর সব খেলার পিছনে, খেলার দিকে। তো এই অনেক অনেক মানে অনেক কৃতজ্ঞতা আছে ওদের প্রতি। এই আচ্ছা, মানে ধরো তোমরা তো টুর্নামেন্টে যাও, দাদা সবসময় অ্যাটেন্ড করতে পারে না অনুপম দা, তো সেক্ষেত্রে অনুপম দা থাকায় তোমরা কি আলাদা একটু মোটিভেশন পাও মাঠের মধ্যে? হ্যাঁ, অনুপম দা আর শুভ এরা দুজন থাকলে মানে খেলাটা খুব ভালো হয়।
মানে ওরাকে মানে কিরকম কাকে কোন বোলারকে কোন সময় বল দিতে হবে, কোন ব্যাটসম্যান কোন সময় নামাতে হবে, মানে গুছিয়ে একটা হয় আর কি। আর না হলে মানে একটু একটু ক্যাজুয়াল টাইপ এসে যায় ওরা না থাকলে। হ্যাঁ, নার্ভাস থাকে, ওরা থাকলে ওই সাহসটা খুব মানে বেশি আসে আর কি। আচ্ছা, এবার জেনে নেব কৌস্তবরার থেকে জেনে নেব যে তোমাদের টিমের ক্যাপ্টেন কে? আমাদের টিমের ক্যাপ্টেন বলতে গেলে মেন ক্যাপ্টেন হলো সৌভিক। এবার যার যখন লাক খারাপ যায় মানে তখন মানে ক্যাপ্টেনটা চেঞ্জ হয়, নাহলে মেন ক্যাপ্টেন সৌভিক। সৌভিক আছে, সৌরভ করে। আচ্ছা, ধরো কিছু কিছু জায়গায় হয় ফার্স্ট রাউন্ড খেলার পরে লটারি সিস্টেমটা হয়, তো তোমাদের এমন কোন প্লেয়ার আছে মোটামুটি লাক ফেভার করে তাকেই লটারিতে পাঠানো হয়, এরকম কোন প্লেয়ার আছে? এরকম প্লেয়ার বলতে কৌস্তব আছে, ওর লাক বরাবরই খুব ভালো যায়, তাই জন্য ওকেই আমরা লড়াই তুলতে পাঠাই। আর সবসময় লড়াই তুলতে গেলে আমাদের ফার্স্ট নয় সেকেন্ড খেলাই পড়ে, লাস্ট খেলা খুব মানে কমই পড়ে যায়। আচ্ছা, আমি কৌস্তবরার থেকে জেনে নেব, এই যে তোমার এত লাক ফেভার করে, তো তুমি তুমি কি হিসাবে আর কি কাগজটা তুলো, মানে কখনো কি শেষেই তোলো সব সময়, নাকি দ্বিতীয় বা তৃতীয়, কোনো কি এর পেছনে রহস্য আছে? গিয়ে শেষেই তুলি, ভাগ্যে যেটা আছে সেটাই হবে, ভাগ্যটা চেঞ্জ করা যাবে না। তো গিয়ে শেষে তুলি, যেটা পরে সেটাই। এমনিতে আমাদের এবছর ভাগ্যটা একটুও খারাপ গেছে, আমরা 2 জায়গায় টসে হেরেছি, 2 জায়গায় সেই মাইলে। ওয়াগামাটা ওটা তো খেলার অঙ্গ, আমার নিজের বাড়ি সেটা 2 জায়গায় সেই মানে টসে, যেটা কেউ কোনোদিন হারে না 2 জায়গায়। তো এবার পরের প্রশ্নে যাব। আমরা একটা মানে আমাদের বিপিআরএমএস একটা টুর্নামেন্ট চালাই, গত বছর থেকেই আমরা শুরু করেছি সিনিয়রদের। তো দাদারা তোমরা তো গিয়েছিলে বেলসিং, তো সেখানে তোমরা চ্যাম্পিয়ন হয়েছো। আমাদের ওই টুর্নামেন্ট সম্পর্কে যদি তোমরা কিছু বলো। আমি আছি, আমার দাদা সন্তু আছে, তারপর আমাদের ক্লাবের অনেক সদস্য আছে, তো সবার ঐকান্তিক প্রচেষ্টায় ওটা প্রথম বছর আমরা শুরু করেছিলাম। আমরা তার আগের বছর জুনিয়রদের শুরু করেছি, কিন্তু আগের বছর থেকেই সিনিয়রদেরটা শুরু করেছি। তো সেক্ষেত্রে তোমাদের টুর্নামেন্টটি কেমন লেগেছে যদি একটু বলো। সত্যি কথা বলতে এক কথায় খুবই ভালো লাগে এই টুর্নামেন্টটা, কারণ টুর্নামেন্টের মধ্যে একটা পরিপাটি ছিল। আর একটা টুর্নামেন্ট সফল হয় তখন যখন দর্শকদের সহযোগিতা থাকে এবং খেলার প্রতি ভালোবাসা থাকে। তো ওই সম্ভবত বুল পশ্চিম বা ওই টুর্নামেন্টে দর্শকদের যে ভালোবাসা এবং প্রত্যেকটা খেলায় যে উত্তেজনা ছিল দর্শকদের, সেটা কিন্তু একটা ক্রিকেটকে একটা অন্য লেভেলে পৌঁছে দিয়েছিল। এবং মাঠে আম্পায়ারিং এর একটা বড় ভূমিকা থাকে প্রতিটা ক্রিকেট খেলা, বিশেষ করে ক্রিকেটে। যে প্রত্যেক মাঠে আমরা দেখেছি আম্পায়ারিং নিয়ে কোনো না কোনো প্রশ্ন থাকে, কিন্তু ওই টুর্নামেন্টে আম্পায়ারিং নিয়ে কোনো রকম প্রশ্ন ছিল না, আমাদের কেন কোনো টিমেরই ছিল না। এটা কিন্তু একটা ভালো দিক সব থেকে একটা মানে ক্রিকেট টুর্নামেন্টে। আর বড় কথা বলতে গেলে দাদাদের যে একটা, জানি না তোমরা কিভাবে এটা মেনটেন করো, প্রত্যেকটা বাচ্চা ছেলেও কিন্তু যে বল ঘোরানো থেকে শুরু করে এবং টুর্নামেন্টটাকে সফল করার জন্য প্রত্যেকটা প্লেয়ারদের যা সহযোগিতা, যে কোনো মানে প্রকারের সহযোগিতা তোমরা কিন্তু এগিয়ে দিয়েছো। এটা সব থেকে একটা বড় দিক যে কোনো টুর্নামেন্টে। আশা রাখবো আগামী দিনে এই টুর্নামেন্ট আরো বড় হবে, আমরা অংশগ্রহণ করবো, আবার চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবো। ভালো লাগলো দাদা কিছু মূল্যবান বক্তব্য আমাদের টুর্নামেন্ট সম্পর্কে। আচ্ছা, এর পরের প্রশ্নে যাচ্ছি। দাদারা মোটামুটি বেলসিংহা মহাকাল অনেক টুর্নামেন্টে অংশগ্রহণ করে, ধরো সব জায়গায় তো জেতা সম্ভব হয় না, আবার অনেক জায়গায় যেত। তো এমন কোন টুর্নামেন্ট তোমরা স্মরণীয় করে রেখেছো, মানে তোমাদের জীবনে সেটা ভুলতে পারবে না, কোন টুর্নামেন্টটা জিতেছো এরকম স্মরণীয় করে রাখো, সেটা যদি বলো। এরকম তো টুর্নামেন্ট অনেকই আছে, তবে এই সিজনে যদি বলতে যাই, এই সিজনে একটা টুর্নামেন্ট খুবই ভালো লেগেছে। তোমাদের বুড়ির পশ্চিমপাড়া তো রয়েছে, সেই সঙ্গে রয়েছে দোস্তপুর তরুণ সংঘ। দোস্তপুর তরুণ সংঘ টুর্নামেন্টটা কিন্তু এই সিজনে একটা মানে স্মরণীয় টুর্নামেন্ট হয়ে থাকবে, কারণ সেই টুর্নামেন্টে আমাদের মানে প্রত্যেকটা প্লেয়ার 100% এফোর্ট দিয়েছে। এবং এছাড়াও যদি বলতে যাও অল ওভার আমার ক্যারিয়ারে স্মরণীয় দিন ছিল, বললাম গত বছর হোলির দিন। সেই একটা দিনে 3টে ট্রফি জেতা একটা যে কোনো ক্রিকেট প্লেয়ার কেন যে কোনো টিমের কাছে একটা স্মরণীয় দিন হয়ে থাকার কথা। একদমই তাই। আর আমরা তো স্মরণীয় দিনটা জেনেই নিলাম। তো এবার যদি আমি বলি যে সব সময় তো জেতা সম্ভব হয় না, কিছুদিন এমনও যায় যে খালি হাতে ফিরতে হয়। তো সেক্ষেত্রে তোমাদের কখন মানে কোন দিনটা তোমরা ভুলতে পারবে না হারের দিক থেকে, যে খারাপ লেগেছে, খুব কষ্ট হয়েছে, সকলে খুব কষ্ট পেয়েছে, এরকম একটা দিন বলো। সব থেকে
কষ্টকর দিন দেখো, হেরে গেলে প্রত্যেকটা প্লেয়ারের মনে একটা কষ্ট থাকে, একটা আবেগ নিয়ে যাওয়া থাকে, সেটা একটা ভেঙে যাওয়া, একটা স্বাভাবিক কষ্ট থাকে। তবে কষ্ট বলবো, খারাপ লাগা বলবো, কারণ রিসেন্ট মিলান যেটা বললো একটু আগে যে একেবারে 5 রান করতে পারেনি, ওটা ওর খারাপ লাগা দিকে বলছি না। খারাপ লাগা বলতে গেলে সেদিনকে আমাদের যেতে একটু লেট হয়েছিল, খেলাটা 2 দিন ধরে হয়েছিল। আগের দিনে বৃষ্টির কারণে আমাদের পরের দিনে যেতে হয়। আমরা আগের দিন ব্যাট করেছিলাম, 5 ওভারের খেলে আমরা 4 ওভার খেলেছিলাম, এবং পরের দিন আমরা খেলতে যাওয়ার কারণে আমাদের 1 ওভার কেটে নেওয়া হয়েছিল, অর্থাৎ আমাদেরকে 4 ওভারই খেলতে হয়েছিল, কিন্তু আমাদের অপোনেন্ট টিম 5 ওভার খেলেছিল। তো এক্ষেত্রে আমরা কমিটির কাছে অনেক রিকোয়েস্ট করেছি, মানে যেহেতু বৃষ্টি হয়েছিল আমাদের খেলা হবে না, এমনই একটা পজিশনে আমাদেরকে বলেছে আমাদেরকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হবে। সম্ভব না সঙ্গে সঙ্গে বেরিয়ে যাওয়া, প্রত্যেকের কাজ থাকে, ও যেতে পারেনি। তো আমরা একটা ওভার কেটে নিয়েছিল এবং ফাইট দিয়েছিলাম, সেটা 100% এফোর্ট দিয়ে খেলেছিল, তা সত্ত্বেও আমরা রেজাল্ট করতে পারিনি। সেটা একটা খারাপ দিন ছিল আমাদের কাছে। মানে বলতে গেলে ওই দিনটা মোটামুটি ভোলাটা অনেকটা বেদনাদায়ক। ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্নে যাই। আচ্ছা, আমরা মোটামুটি সবাই জানি যে খেলার মাঠে বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি হয়, যেমন হতে পারে কোনোটা তোমাদের এগেনস্টে পরিস্থিতি, যেমন অপোনেন্ট টিম তোমাদেরকে চাপে রাখার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে তোমাদেরও তরফ থেকে কি কোনো স্লেজিং বা কিছু তোমরা করে থাকো? স্লেজিং বলতে ওই খেলার মধ্যে তোমার প্রেসার করলে ব্যাটসম্যানের মনোবল ভাঙে, এটুকু সবাই জানি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে একটু টুকটাক চলে। আচ্ছা, এবারে তুমি যেটা বললে যে ব্যাট তোমরা তখন বল হাতে মাঠে প্রেসার করছো, তো এমনও তো সিচুয়েশন থাকে সামনে তারা বল করছে, তোমরা সেই রানটা চেস করছো, সেক্ষেত্রে যারা ব্যাটসম্যান থাকে তাদের কি মেন্টালিটি থাকে সেই সময়, তাদের মনোভাব কি থাকে, এটা মিলন দাই ভালো বলতে পারবে। ধরো তুমি ব্যাট করছো, ঠিক আছে, তো রানটা খুব হাড্ডাহাড্ডি জায়গায় আছে। এবার অপোনেন্ট টিম তোমাদের প্রেসারে রাখার জন্য, তারা যেহেতু বোলিং টিম, বোলিং সাইড তোমাদেরকে স্লেজিং করছে, তো সেক্ষেত্রে তোমাদের মেন্টালিটি কি হয়? ব্যাটসম্যান, অ্যাজ এ ব্যাটসম্যান তোমাদের মেন্টালিটি কি থাকে? হ্যাঁ, যখন ওরকম মানে টাফ সিচুয়েশন আসে, অপোনেন্ট টিম চেঁচামেচি করে, সামনে এসে হাততালি টাততালি মারে, মানে আমাদের মনোবল মানে ব্যাট মানে আমাদের যে আইসেটটাকে নষ্ট করার চেষ্টা করে আর কি। তখন অসুবিধা তো অবশ্যই হয়, সামনে অতজন এসে হাততালি মারলে, চেঁচামেচি করলে অসুবিধা সব ব্যাটসম্যানেরই হবে। তো তবুও তার মধ্যে চেষ্টা করা যায় যতটা মানে নিজেকে শান্ত রেখে, মানে লক্ষ্যটাকে স্থির রেখে ম্যাচটা জেতানো যায়। আচ্ছা, এরকম কি ওই রকম টাফ সিচুয়েশনে ধরো ব্যাটসম্যানকে তো চেপে ধরছে, প্রেসার করছে, সেক্ষেত্রে কি তোমাদের টিমের মেম্বারসরা বাইরে থেকে কিছু সাপোর্ট দেয়? না, সাপোর্ট দেয় বলতে ওটা তো মানে মানে ওরা তো কোনো মানে 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 খারাপ কিছু করছে না, ওটা তো মানে খেলার মধ্যেই ওটা হয়, ওটা আমরাও করি, ওরাও করে আমরাও করি। তো আমাদের প্লেয়ারদের বলার কিছু থাকে না ওখানে। হয়তো ওরা একটু এসে হয়তো বললো যে তুই তোর খেলাটা খেল, তুই ওদের অত কথায় কান দিস না, নিজের খেলাটায় ফোকাস কর। তো মানে মোটামুটি বাইরে থেকে অনুপম দা হয়তো বলছে যে চালিয়ে যা, কোনো ব্যাপার নয়, হয়ে যাবে, ম্যাচ বেরিয়ে যাবে, এরকম টাইপের কিছু কথাবার্তা আছে, সেটা তুমি মোটিভেশন পাও আর কি। আচ্ছা, আমরা কম বেশি সবাই জানি যে আমাদের সামনেই আইপিএল গেল, সেখানে দেখলাম আইপিএল এ আরসিবি 17 বছর পর ট্রফি জিতলো। তো সেক্ষেত্রে আমি এখানে সৌভিকদার থেকে জেনে নেব যে তুমি কতটা খুশি এই জন্য। খুশি তো হয়েছি খুব, কারণ 17 বছর অপেক্ষা করেছি, আর তার 18তম বর্ষে এসে আমরা ট্রফিটা জয় করেছি। আর সবচেয়ে বেশি খুশি হয়েছি বিরাট কোহলির জন্য, কারণ প্রতি বছর ভালো পারফরমেন্স করে, ঠিক আছে, দলকে ভালো জায়গায় পৌঁছে দিত, বাট টিম সাফল্য পায়নি। তো এবছর আমাদের পুরো টিমও ভালো খেলেছে, প্লাস কোহলিও ভালো খেলেছে, তার জন্য আমরা ট্রফিটা পেয়েছি। আর এর জন্য আমি খুবই খুশি, আর সেই খুশিটা বলে বোঝানো যাবে না কতটা খুশি হয়েছিলাম সেদিন। মানে বলতে গেলে তোমার আইডল বিরাট কোহলি। ওকে, এবার আমি সবার একটু ফেভারিট টিম আইপিএল এ জেনে নেব এবং আইডল কে। তো এবার সৌরভদার কাছে যাই। আমার আইপিএল এর ফেভারিট টিম মুম্বাই ইন্ডিয়ান্স এবং আইডল রোহিত শর্মা। আমারও সেম ফেভারিট টিম মুম্বাই ইন্ডিয়ান্স, আইডল রোহিত শর্মা। আমারও মানে টিম মুম্বাই ইন্ডিয়ান্স, কিন্তু আমি রোহিত শর্মাকে খুব ভালো লাগে, তো হার্দিক পান্ডিয়াকেও খুব ভালো লাগে। খেলা ফর এ রিজন।
হার্দিক পান্ডিয়া, মুম্বাই ইন্ডিয়ান্স। এমএসডি। আমার প্রত্যেকটা ইন্ডিয়ান প্লেয়ারকে ভালো লাগে এবং বিরাট কোহলি ধোনিকে খুব ভালো লাগে আর কেকেআর সাপোর্টার আমি। মুম্বাই ইন্ডিয়ান্স সাপোর্টার। আইডল? শ্রেয়াস আয়ার। আচ্ছা, মোটামুটি সবাই এখানে দেখছি যে মুম্বাইয়ের সাপোর্টারই বেশি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কলকাতারও একজন আছে সাপোর্টার, এটা জেনেই ভালো লাগলো। আচ্ছা, এবার আমরা জেনে নেবো যে আমাদের এই যে এসবি স্পোর্টস লাইভ ইউটিউব চ্যানেল, তো এই ইউটিউব চ্যানেল সম্পর্কে যদি কিছু বলো দাদা। একটা চ্যানেলকে তৈরি করে তার পিছনে এত সুন্দর মেহনত করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যায় কি চারটিখানি কথা নয়। কিন্তু এই আমাদের দাদা সন্তুদা এসবি স্পোর্টস লাইভটাকে যেভাবে এগিয়ে চলেছে এবং প্রত্যেকটা ছেলেকে, প্রত্যেকটা ক্রিকেট প্রেমী মানুষজনকে নিজের ফ্যামিলির মতো করে যেভাবে ভালোবেসে কথা বলে, তো এখানেই বোঝা যায় তার সুন্দর মানসিকতার পরিচয়। তো একটা ভালো মানুষের একটা ভালো মন যার থাকে তার কখনো কোনো কাজ খারাপ হতে পারে না। তো আশা রাখবো আগামী দিনে এই চ্যানেলটা আরো বড় হবে এবং এই চ্যানেলটা বড় করার পিছনে যদি আমাদের কোনো সাহায্য লাগে, দাদা যদি নিজে বলতে পারে নিজের মুখ থেকে, আমরা হেল্প করবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ দাদার মূল্যবান কিছু কথা আমাদের এসবি স্পোর্টস লাইভ ইউটিউব চ্যানেলের জন্য। এবার আমরা একটু আউট অফ কন্টেস্ট, মানে একটু ফুটবলের দিকে যাব। তো আমরা মোটামুটি কম বেশি এখানে সবাই ঘটি, আমিও ঘটি নিজে, আমার দাদাও ঘটি। তো কিন্তু আমরা জানি যে ঘটি হলেই মোটামুটি মোহনবাগানই হয়, কিন্তু আমরা একটু আলাদা। আমি, আমার দাদা সন্তু, আমরা ভালো লাগে টিমটাকে, ইস্ট বেঙ্গলকে আমরা ভালোবাসি। তো সেক্ষেত্রে এখানে আমরা এখানে সবাইকেই ফেভারিট টিম জিজ্ঞেস করে নেবো, মানে অ্যাজ এ বাঙালিয়ানা ক্লাব। দাদা থেকে শুরু করো। জয় মোহনবাগান। 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 আমি মোহনবাগানের সাপোর্টার। মোহনবাগান। ঠিক আছে, দেখতেই পেলেন সবাই যে এখানে মোটামুটি সবাই মোহনবাগান সাপোর্টার, শুধু আমি বাদে। আমি আর পেছনে, ক্যামেরার পেছনে আছে আমার দাদা। তো ভালো লাগলো সবার সাথে আলাপ হয়ে। তো ভিডিওটি আর বেশি বড় করব না, আজকে ভিডিওটি এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খেলতে থাকুন ক্রিকেট। আর আজকের জন্য এখানেই টাটা।